मतलब आज के मैच के बारे में क्या कहेंगे? दिल के अरमां में बह गए। तुम्हारा क्या एनालिसिस है फीजी? रह गए। শান্তনু, ইয়েস, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, সূর্যকুমার যাদব, বিরাট কোহলি, তিনজনের মধ্যে কমন জিনিস কি আছে বল? কি আছে বলো? ক্যালমা। ক্যালমা আজকে দেখিয়ে দিয়েছে ভাই, ক্যালমাটা। ঠিক আছে, রোনাল্ডো দেখিয়েছিল, স্কাই দেখিয়েছিল আরসিবির এগেনস্টে, আজকে বিরাট কোহলি সেঞ্চুরির পর দেখিয়ে দিয়েছে ক্যালমা। আছি তো নাকি? বাপ বাপ হতা হ্যায়। পাকিস্তান বাপ হতা হ্যায়। পাকিস্তান 241 করেছিল, 242-এর টার্গেট দিয়েছিল। ইন্ডিয়া জাস্ট হেলাই উড়িয়ে দিল। মানে খেলাটা সেই ইয়েতে জাবুই মেটে বলেছিল গীত, বলছে ভাইগুরু বোরিং বানা দো ইস রাত কো, সেই জিনিস আমরা দেখতে পেলাম। ভাই বোরিং বানিয়ে দিল খেলাটাকে। মানে পাকিস্তানকে হারাচ্ছি, বাট মনে কোনো স্যাটিসফ্যাকশন নেই ভাই। দাঁড়াতেই পারলো না লিটারালি। কিরকম দেখলি বল? প্রথম কথা হচ্ছে आम चाहे कितना भी बड़ा हो जाए रहता है वो डाल के नीचे ही है, ठीक है? মানে মিলতা জুলতা ডায়লগ, বাট এসে ওই समझना। ট্রু। তো আমরা শুরুতেই দেখি রোহিত শর্মা মোটামুটি 2023 ওয়ার্ল্ড কাপের পর থেকে আমি কোনোদিন টস জিততে দেখিনি, আজকেও জেতেনি ওডিআইতে। তারপর ইন্ডিয়া বল করতে যায় এবং পাকিস্তানকে একবারও দেখে মনে হয়নি যে তারা একটা দুবাইতে ম্যাচ খেলছে যেখানে রানের পর রান হয়ে যায়। অবশ্যই পিচটা স্লো ছিল, তবে কাউকে দেখে মনে হয়নি যে ইন্টেন্ট নিয়ে খেলছে, যে ভাই এটা ইন্ডিয়ার এগেনস্টে খেলছি আমরা, যারা ওয়ান অফ দ্য বেস্ট ইন ওডিআই ফরম্যাট, সেখানে আমরা ব্যাট করছি কিরকম ভাবে, মানে স্লোয়েস্ট 2025-এ এত স্লোয়েস্ট প্রথম 20 ওভার্স আমি দেখিনি। এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও 20 ওভারে সবচেয়ে পার্সেন্টেজ অফ ডট বলস, মানে সবচেয়ে পার্সেন্টেজ আগের দিন আফগানিস্তানের ছিল, তারপর আজকে পাকিস্তানের 68% ডট বল খেলেছে পাকিস্তান। এবং তারপরে যখন রিজওয়ান যখন ব্যাট করছে আর কিং যখন ব্যাট করছে, মানে আমার তো মনে হচ্ছে দুজন দুজন একসাথে যদিও ব্যাট করার সুযোগ পায়নি, বাট যদি থাকতো এরকমই বলতো ভাই তুমার, আমি দাঁড়িয়ে আছি একদিকে, আরেকজন বলতো না ঠিক আছে পেহলে আপ তুই মার, তারপর আমি মারবো। ভাই লিটারালি দুজন, মানে প্রথমে বাবর আজম গেল, তারপর রিজওয়ান, তারপর সদ সাকিব, যারা দাঁড়িয়েই আছে। আরে রান করে দাঁড়িয়ে দেবে, টেস্ট খেলতে এসছিস, এই কত রান করবি লাস্টের দিকে? ভাই খুশদিল শাহ তাও মেরে কুটে 250-র কাছাকাছি, তাও 250 ঢোকাতে পারেনি। এখানে তো আমি প্রথমে বুঝে গেছি এখান থেকে ইন্ডিয়াকে যতই প্রেসার ফেলুক, যতই পিচ পরে স্লো হয়ে যাক, বাট ইন্ডিয়াকে এই রানে ওরা করতে পারবে 241। এটা আমরা যেমন অস্ট্রেলিয়াকে আটকাতে পারিনি, সেরকম পাকিস্তান আমাদের আটকাতে পারবে না। ব্যাস, তারপর ইন্ডিয়ার ব্যাটিংটা তুমি কিরকম দেখলে বল? এটা তো আমি ফার্স্ট ইনিংসের কথা বললাম। দেখ, তার আগে পাকিস্তানের ছোট্ট করে বলি যে পাকিস্তান কিন্তু শুরু করেছিল, একবারে খারাপ শুরু করেনি। ঠিক আছে, প্রথম 10 ওভারে 52 এরকম কিছু একটা ছিল। ওকে, মানে ইন্ডিয়ার মতো স্টার্ট না, বাট মোটামুটি একটা স্টার্ট ছিল। তারপর থেকে 11 থেকে 20 এই ফেজ যাতে ভাই ওরা জাস্ট ভুলে গেছে যে স্ট্রাইক রোটেট বলে একটা জিনিস হয়। ওখানে বোধহয় 26 না 25 এমনি কিছু একটা রান করেছে। আর ইউ কিডিং মি? মানে কাপ্তানা মেরি জান, ইয়ে ক্যা হ্যায়? ঠিকই বললে, একদম প্রথম পাওয়ার প্লেতে 64 রান ছিল, মানে 52টা তুমি কম বলে দিলে, 64 রান ছিল সেখান থেকে। ও মাই গড, পুরো যাচ্ছে তাই অবস্থা। সত্যি কথা বলতে আমরা আমাদের পডকাস্টে, যেটা লিঙ্কটা উপরে আপনারা দেখতে পাবেন, আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি যে বানিয়েছিলাম প্রিভিউ, সেটাতে আমরা অলরেডি বলেছিলাম যে একটা এক্সপ্লোসিভ স্টার্ট লাগবেই। পাকিস্তান এবং আফগানিস্তান বারবার প্রমাণ করে দিল যে এক্সপ্লোসিভ স্টার্টটা কতটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, এখন অব্দি অস্ট্রেলিয়া বাদ দিয়ে কোনো টিমই এক্সপ্লোসিভ স্টার্ট ছাড়া ভালো জায়গায় যেতে পারেনি কিন্তু। ঠিক আছে, এবার পাকিস্তান সেখান থেকে যখন ফাকর জামান আগের দিন ইনজিয়ার্ড হয়ে গেল, আমি তখনই ধরে নিয়েছিলাম, যে তোকে তো বলেইছিলাম যে বাবর আজম আর এই মামুল হক একসাথে খেলবে ভাই। মানে যখন দেখলাম ফার্স্ট ব্যাটিং, আমি ভাবলাম চলো একটু ঘুমিয়ে আসি। আমি ঘুম থেকে উঠে দেখলাম যে বোধহয় 10 রান হয়েছে। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো ইন্ডিয়া তারপর নেমেছিল। আমি তো একটু বাইরে বেরোলাম, হঠাৎ করে দেখলাম আমাদের ক্যাপ্টেন সাহেব মোটুরাম নেমে গেল। আমি দৌড়াদৌড়ি করে ফিরে এলাম, আর দাই দুই যেমন স্টার্ট করলো। ওদিকে আমাদের প্রিন্স আছে, প্রিন্স দেখলেগা, প্রিন্স তো ভালোই খেলছে। তার মধ্যখানে রোহিতকে যে বলটা দিল শাহিন আফ্রিদি, ভাই ক্লাসিক শাহিন আফ্রিদি। 2021-এর সেই খতরনাক বলটা মনে করিয়ে দিল।
বাপরে, মানে সেই সাপের ছোবল মারার মতো এইরকম করে জিনিসটা দেয় করে। বাট যাই হোক, অ্যাপার্ট ফ্রম দ্যাট, একবারের জন্যও মনে হয়নি পাকিস্তানের কোনো রকম কোনো গেম প্ল্যান ছিল, কিছু ছিল, কোনো ধারণা ছিল। কোহলি ওই পোস্ট ম্যাচ ইয়েতে বলেছে, দেখলাম বারবার করে একটা কথা, যে ক্ল্যারিটি 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 বলেছে বারবার, যে আমি ক্ল্যারিটি ফিল করছিলাম এটায়। মানে এই ক্ল্যারিটি এদের মধ্যে কোনোদিন আমি দেখতেই পেলাম না। এরা যে কি খেলতে নেমেছে, কি করছে, কোনো রকম কোনো আইডিয়া ছিল না। সেখান থেকে কোহলি আর গিল যখন খেলছে তখন তো জাস্ট পাকিস্তান দাঁড়াতে পারেনি, তারপর আইয়ার নেমে আচ্ছা করে দিল ধুয়ে। আর এর মধ্যেখানে একটু হার্দিক টার্দিক আউট হয়ে তারপরে লাইক মানে খেলা জমাবার চেষ্টা হয়েছিল, জয়সা ট্রাইড ইজ বেস্ট। কিন্তু এরা এতটা ইউজলেস টিম, মাইরি আই সোয়ার এত ইউজলেস, এখানেও কিচ্ছু করতে পারলো না এত কিছুর পরেও। তবে এর মধ্যে বিরাট কোহলি ভাই রে, মানে বড় প্লেয়ারদের এটাই একটা ব্যাপার যে দেখে মনে হয় না ওর মধ্যে কিছু হলো আদৌ। তাকাচ্ছি, হঠাৎ দেখছি 40 রানে ব্যাট করছে, আবার একটু পরে দেখছি যে 70 অড হয়ে গেছে। তোর মনে আছে হৃদয় যখন সেঞ্চুরি করলো, বেচারা সেই হ্যামস্ট্রিং এ টান ফান পড়ে একাকার হয়ে গেল, বলছে গোলি লাগ গয়া, গোলি লাগ গয়া টাইপের ফিলিং। কোহলি ইজ লাইক কুছ নাই হুয়া, একই জায়গায় খেলা, একই জায়গায় একদম। আগের দিন গিলো দেখিয়েছিল যে বেয়ারলি ব্রোকেন আ সোয়েট, সেম জিনিস আজকে কোহলির দেখতে পেলাম। তা এইটা ছাড়া তুই আমাদের আগে তুই একটু ইয়ে করে আমাদের বল হালকা করে, যে বোলিংটা নিয়ে আমাদের কি বলবি। স্বামী তো প্রথমে একখানা বিরাট স্কেয়ার দিয়ে দিয়েছিল, ইনজিওর্ড হয়ে উঠে গেল। আমি জাস্ট ভাবলাম যে আমরা যেমন বলছিলাম পডকাস্টে সেই জিনিস হবে, গেল আমাদের একটা পেসার নিয়ে খেলতে হবে। তো আচ্ছা ফিরে এলো। হ্যাঁ, তো আমি শুরুতে একটা ছোট কারেকশন করে দিই। সৌরভ যেটা বলছিল ওটাই 52 রানস, আমার এখানে নোট করতে ভুলেছে, 64টা আমাদের ছিল। যাই হোক, তো তুমি যেহেতু বোলিং এর কথা বললে, বিরাট কোহলি নিয়ে আমরা একটা টোটালি আলাদা ডিসকাশনে আসবো পরে, অনেক কিছু বলার আছে বিরাট কোহলি রিচটা নিয়ে। বাট বোলিং নিয়ে যদি বলতে চাই, আমাদের বোলিং হর্ষিত রানা ফার্স্ট আমি পয়েন্ট আউট করে বলছি। হর্ষিত রানাকে নিয়ে আমরাও আমাদের আগের পডকাস্টে, যার লিঙ্ক আপনারা এখানে উপরে দেখতে পাবেন, চ্যাম্পিয়ন্স ট্রফি প্রিভিউ পডকাস্টে আমরা বলেছিলাম যে হর্ষিত রানা কেকেআর কোটা থেকে খেলছে, খিল্লি করেই বলেছিলাম বা জেনারেল যেভাবে হোক পাবলিক। ঠিক আছে, আমি আরসিবি ফ্যান, ও এমআই এর ফ্যান, ইতনা তো বানতা হ্যায়, ঠিক আছে। বাট ওই আর কি, জোকস অ্যাপার্ট, হর্ষিত রানা কিন্তু যেদিন থেকে টেস্ট টি20 ওডিআই ডেবিউ করেছে, কিছু না কিছু করছে, প্রত্যেকটা ম্যাচে গিয়ে আমাদের কোনো না কোনো মোমেন্টস দিচ্ছে, উইকেট নিচ্ছে, অ্যাটলিস্ট উইকেট টেকার, ঠিক আছে। এবারে রেগুলার খেলতে খেলতে সেটা হয়তো আরো নিজেকে ইমপ্রুভ করবে। বাট আজকে হর্ষিত রানা 7 ওভার 4 বলে 30 রান দিয়েছে, অ্যান্ড লাস্ট ওভারে 4টা বল করেছে, যেখানে হয়তো আর দুটো একটা হিট লাগ, আমরা জিতেই যেতাম, রান খুব বেশি হয়নি, বাট সেখানেও 3টে বল ডট দেওয়ার পর একটা স্লোয়ার ছুড়েছিল, সেটাও মিস, উইকেটটা মিস হয়ে যায়, উইকেট নাই। যখনই গেছে তখনই কিছু না কিছু ট্রাভেল সৃষ্টি করেছে, এবং আজকে যে পিচটা ছিল অ্যাকচুয়ালি খুব স্লোয়ার সাইডে ছিল, সেখানে খুব সুন্দর ইউজ করেছে। তো হর্ষিত রানাকে নিয়ে আমি প্রচুর বেশি ইমপ্রেস। স্বামীকে যদি বলি, স্বামীর একটা অফ ডে ছিল, যেখানে আমি ইকোনমির জন্য বলে যে 5.4 রান খেয়েছে শুরুতে, ফার্স্ট ওভারে তো পাঁচটা ওয়াইড করেছে, 5টা ওয়াইড, মানে হাইয়েস্ট 7টা ছিল, সেখানে 5টা ওয়াইড করেছে। হি ওয়াজ নট এন্টায়ারলি ম্যাচ ফিট, সেই এক্স্যাক্টলি ওই সৌরভ যেটা বললো, শুয়ে পড়েছিল ম্যাচের মাঝখানে। দেন ডিভোর্সি, এখন কার সাথে শুয়ে গেছিল, মাঠের সাথে শুতে হবে, ফাঁকা মাঠে। যাই হোক, তো হার্দিক পান্ডে অ্যাজ ইউজুয়াল, পাকিস্তান দেখলে হার্দিক পান্ডিয়া দাঁড়িয়ে যায়, মানে রু, যেটা একদম মানে হার্দিক পান্ডিয়া একদম, হার্দিক পান্ডিয়া যেখানে পারবে সেখানে মানে কুটে দিয়ে চলে যাবে, ব্যাট করে 6টা বল, সেখানেও হুশ আস করে ব্যাট চালাচ্ছে। বোলিংও একদম সেম জিনিস, ওই এইভাবে যে সিঅফটা করলো, আলাদা। হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা মানে এখন ভালোই বল করছে, বাট 8 ওভার বল করেছে আজকে, 2টো উইকেট নিয়েছে। অক্ষর প্যাটেল গোটা টুর্নামেন্টে ভালো বল করছে। কুলদীপ যাদবের আজকে কামব্যাক ছিল। কুলদীপ যাদব পাকিস্তানের এগেইনস্টে প্রত্যেকবারই জ্বলে ওঠে। আমরা 2019 ওয়ার্ল্ড কাপ বলি বা তারপর যতগুলো টুর্নামেন্ট হয়েছে, যেখানে যেখানে কুলদীপ যাদব আমরা দেখতে পেয়েছি, ওডিআই ফরম্যাট 2017 তো আই থিঙ্ক ছিল, সেখানেও কুলদীপ যাদব ভালো বল করেছিল। তো কুলদীপ যাদব অ্যাজ ইউজুয়াল পাকিস্তানের এগেইনস্টে ভালো বল করে আজকেও ইয়ে করেছে। অ্যান্ড রবীন্দ্র জাদেজা একটা নর্মাল ডিসেন্ট ম্যাচে। তো বোলিং নিয়ে আমি খুব একটা চিন্তিত নই। হয়তো এখানে আমরা যদি আশদীপকে দেখতে পেতাম তাহলে একটু বেটার হতো। তো তোমার কি মনে হয় যে আশদীপের না খেলার কারণটা কি? কেকেআর না খেলা, নাকি হর্ষিত রানা ডিজার্ভ দিস প্লেস? দেখ, মানে হর্ষিত রানা ডিজার্ভ করে বলে খেলছে আমি বলবো না। হর্ষিত রানা খেলে নিজেকে প্রমাণ করেছে, সেটা আমি মানতে রাজি আছি। হর্ষদীপ কোনো অ্যাঙ্গেল থেকে পিছিয়ে ছিল না, কোনো খুব একটা লজিক আমি দেখতে পাইনি। কিন্তু ক্লিয়ারলি ওদের
কিছু একটা গেম প্ল্যান আছে যে অনুযায়ী এগোচ্ছে, এবং ইফ ইটস ওয়ার্কিং তাহলে আর চেঞ্জ কেন করবে? মানে উইনিং কম্বিনেশন, আই ডোন্ট থিঙ্ক রোহিত শর্মা যে টাইপের ক্যাপ্টেন চেঞ্জ করবে বলে। গম্ভীরও আশা করছি খুব একটা ইয়ে করবে না। বাট আমি স্পেসিফাই করতে চাই কুলদীপকে। কুলদীপ আজকে যদি উইকেট না পেতো 100% লিখে দিচ্ছি পরের ম্যাচে ওকে বসাতো। অরুণ চক্রবর্তীকে একদম মানে ওয়ার্ম আপ করতে বলে দিয়েছিল গম্ভীর, আমি যা বুঝতে পারছিলাম। কিন্তু কুলদীপ সেই জায়গা থেকে শুধু 3টে উইকেট পেয়েছে, আজকের হাইয়েস্ট উইকেট টেকার সেটাই নয়, ও নিয়েছে কিন্তু সালমান আগাকে। আমরা আমাদের পডকাস্টে যেমনটা বলেছিলাম যে সালমান আগা হচ্ছে পাকিস্তানের অ্যাকচুয়ালি ওয়ানডে ফরম্যাটে সবচেয়ে ডেঞ্জারাস প্লেয়ার। একদম। ওদের বড় রান করতে গেলে সালমান আগা ছিল ওদের একমাত্র হোপ। ফকর জামান যেহেতু আগেই আউট হয়ে গেছিল, আর লাস্টের দিকে খুশদিল কিছুটা ছিল, খুশদিল ট্রাইড, বাট সালমান আগাকে আউট করাটা ছিল খুব একটা ক্রুশিয়াল পয়েন্ট। কারণ পাকিস্তান রান কম করলেও মোটামুটি একটা ঠিকঠাক স্টার্ট করেছিল। এই উইকেটে কিন্তু ভাই দেখ, 241 বলে এরকম, এটা 275 যদি হতে পারতো তাহলে কিন্তু প্রবাবলি পাকিস্তানের বোলিং লাইন আপ নিয়ে হয়তো কিছু ওরা ট্রাই করতে পারতো, উই নেভার নো। কিন্তু সেই 34-35 রানের ডিফারেন্সটা হতে দেয়নি। ঠিক আছে, সালমান আগা আউট হয়েছে বলে এই জিনিসটা। এবং আমি বলবো এখানে কুডোস টু কুলদীপ, এবং সঙ্গে হর্ষিত রানাও কিছু ভালো ভালো টাইমে এসে ব্রেক থ্রু দিয়েছে। যদ্দূর স্বামীর ব্যাপার আমি বলবো, যেহেতু আমরা প্রায় উঠেই গেছি, এখানে আর ইয়ে করে লাভ নেই। পরের ম্যাচটা স্বামীকে রেস্ট দেওয়া উচিত, কারণ ওকে আমাদের ডেফিনেটলি নকআউট ফেজে দরকার হতে চলেছে একদম। এবার সেখান থেকে ইন্ডিয়া ব্যাট করতে যখন নামলো, আমি মোটামুটি জানতাম যে ম্যাচ হাতের মুঠোয়। 250-র ওদিকে গেলে একটা তাও কথা হতো, কিন্তু 241 ভাই কোনোদিনই ফাইটিং স্কোর না এই পিচে। মানে তুই বললি পিচ স্লো হয়েছিল, আমার তো উল্টো মনে হলো, পিচ তো মনে হলো আরও বেটার হয়েছিল। আমি অনেস্টলি জানি না যে এখানে ওরা কেন আগে ইয়েই নিল, ওরা ব্যাটিংই কেন নিল, আমি সেটাও জানি না। নট লাইক ওরা আগে বোলিং নিলেও বিরাট কিছু উল্টোতে পারতো, এই যে জঘন্য খেলেছে। কিন্তু ভারত যে অবলীলায় বাংলাদেশকে হারালো, সেটা দেখে ওদের কিছু বোঝা, মানে শিক্ষা নেওয়া উচিত ছিল আমি বলবো। তা না, পাকামো করে নামতে গেছে আগে। যদি শুরুতে নেমে ইন্ডিয়া 2-3টে উইকেট ফেলে দিতে পারতো আর্লি, কিছু একটা হতে পারতো। লেটস টক অ্যাবাউট বিরাট কোহলি। ইন্ডিয়ার ব্যাটিং নিয়ে অত বিশ্লেষণ না করে প্লিজ, আজকের পুরো পডকাস্টে বিরাট কোহলি নিয়ে বলা উচিত ছিল আমাদের। বিরাট কোহলি ব্যাট করতে এলো, অ্যান্ড রোহিত শর্মা শুরুতে একটা সুন্দর স্টার্ট দিয়েছে, যেটা প্রত্যেকবার দিয়ে থাকে। অ্যান্ড তারপর শুরুতে যেটা আগেই বলেছি, যেটা পিচ অফ ডেলিভারি একটা ইয়র্কার মিলে রোহিত শর্মা আউট, অ্যান্ড দেন কেম বিরাট কোহলি। আচ্ছা, তোর কি মনে হয় রোহিত শর্মা কি ফাইনালি অক্ষর প্যাটেলকে ওর ডিনারটা দিয়েছে, যেটা দেবে বলেছিল ক্যাচ মিস করার জন্য? না, আমরা খোঁজ খবর নিয়ে আপনাদের জানাতে থাকবো, দেখতে থাকুন। দেখে মনে হলো নিজেই খেয়ে নিয়েছিল, যাই হোক। তো বিরাট কোহলি যখন ব্যাট করতে আসে তখন রোহিত শর্মা উইকেটটা পড়ে যায়, ও ইন্ডিয়া তখন 31-এ 1। এরপরে আমি প্রিটি শিওর ছিলাম যে বিরাট কোহলি আজকে খেলবে। বিরাট কোহলি যদি একটা পা, মানে বিরাট কোহলি প্যারালাইসিসও হয়ে যায়, ঠিক আছে, তাও বিরাট কোহলি মানে সেই হাতে ক্র্যাচার ধরে এসেও এক হাতে 6-4 মারবে বিরাট কোহলি পাকিস্তানের এগেইনস্ট। অ্যাটলিস্ট ম্যাক্সওয়েলের কথা বলছে, সিমিলার তার চেয়েও যদি খারাপ অবস্থা হয়েছে, হুইল চেয়ারে বসে বসে মাথায় করে মানে হেডশট দিয়ে 4-6 করে দেবে বিরাট কোহলি পাকিস্তানের এগেইনস্টে। বিরাট কোহলি মানে এতটা তো করবে পাকিস্তানের এগেইনস্টে, এতটা লয়ালিটি তো আছে বিরাট কোহলির মধ্যে। তো আমার একটাই ভয় ছিল, যেটা সৌরভদা 2025-এ আমরা এর আগে বিরাট কোহলি 5টা ইনিংস খেলেছে, 5টা ইনিংসের 5টাতে লেগ স্পিনার এগেইনস্টে আউট করেছে, এবং পাকিস্তানের যে মেইন স্পিনার আবরার, তো আবরার আহমেদ দারুণ, মানে খুব সুন্দর লেগ স্পিন করছে। এবারে আমি ওটাই বারবার ভাবছিলাম যে একটাই খতরনাক জায়গা, সেটা হচ্ছে আবরার আহমেদকে কিভাবে ট্যাকেল করে। বাট জেনুইনলি গোলটা কিন্তু সুন্দর করলো না? হ্যাঁ, যেটা আদিল রাশিদ বিরাট কোহলিকে যেটা বারবার রিপিট করতে থাকে একই রকম স্টাইলে, আমি দেখে আমি বলছি একে বিরাট কোহলি সামলাবে কিভাবে। তারপর যেভাবে তাকে ট্যাকেল করেছে, দ্যাট ওয়াজ দ্য মেইন পয়েন্ট অফ বিরাট কোহলির পুরো ইনিংসটা। ওইটা সবচেয়ে টকিং পয়েন্ট, আমার সবচেয়ে সুন্দর লেগেছে। সেকেন্ডলি দ্য কভার ড্রাইভ, শুরু ইনিশিয়ালি একদম বিরাট কোহলির সেকেন্ড কি থার্ড চারটা একটা কভার ড্রাইভ মারলো, কোন রকম না ঝুঁকে স্টেট হেডে একদম শরীর জাস্ট ব্যাটটাকে সোজাভাবে বাড়িয়ে দিল 4, সবাই দাঁড়িয়ে আছে। ও মাই গড, মানে সেই ভিন্টেজ বিরাট কোহলি। আমি জানি না পরের ম্যাচে আমরা দেখতে পাবো কিনা, অনেক আশা করি যে হ্যাঁ এরপরে হয়তো বিরাট কোহলি সত্যি কাম দেখিয়েছে, রেগুলার রান করবে, সেটা হয়ে ওঠেনি, বাট সেদিকে যাচ্ছি না। বাট এই যে পয়েন্টস গুলো, যে একদিকে গিল স্টেট ড্রাইভ মেরে 4 করছে শ্বশুরের মতো, একদিকে বিরাট কোহলি কভার ড্রাইভ মারছে ব্যাটার মতো, বাবরেজমের মতো বলতে যাচ্ছিলাম। যাই হোক, তো এগুলো সেই ভিন্টেজ ফিল দিচ্ছে যে ইন্ডিয়া পাকিস্তান তো সেই রাইভালরিটা নেই, যেখানে মানে ওডিআই ফরম্যাটে অ্যাটলিস্ট আমরা একতরফায় জিতে যাই, টি20-তে অনেক ক্লোজ ম্যাচ হয়। বাট এই ব্যাপারগুলো আমাদের সেই ফিলটা দিচ্ছিল যে
আমরা ভিনটেজ কিছু দেখতে পাচ্ছি। তাহলে কি এবার কি বলা যায় ফাইনালি বাঙালির মুখে ঝামা ঘষে ফাইনালি বিরাট কোহলি দ্য কিং ইজ ব্যাক, কি বলিস? দেখো আমাকে যদি জিজ্ঞেস করে আমি জানি না পরের ম্যাচে কি হবে। বিরাট কোহলি করতে পারে যে हमेशा गरम करके ठंडा ही छोड़ देते हैं हमें। ऑस्ट्रेलिया अगेंस्ट बीजीटी থেকে সেঞ্চুরি মারলো ভালো যে কিং ইজ ব্যাক, কিং ইজ ব্যাক, ব্যাক টু দ্য প্যাভিলিয়ন পরের ম্যাচ থেকে সেম জায়গায় ব্যাক টু হোয়াট ইজ মানে বিরাট কোহলিকে পুরনো বিরাট কোহলি দেখাতে বলেছিলাম ভাই, পুরনো মানে আরো পুরনো, ওই 2020-21-22 বিরাট কোহলি দেখাতে বলিনি প্লিজ। বাট আজকে বিরাট কোহলি কোনো ক্রিটিসিজম নেই, আজকে ইনিংসটা একটা পারফেক্ট রানচেস যেটা হয় সেই বিরাট কোহলিকে দেখতে পেয়েছি। মানে তুমি পয়েন্টস অ্যাড করো কিছু, তোমার কোন কোন জিনিসগুলো বিরাট কোহলি ভালো লেগেছে? দেখ আমরা তো প্রথম থেকেই এটা মেনটেন করে এসেছি যে টেস্ট আর টি20 বিরাট কোহলি ওয়ানডে বিরাট কোহলির সাথে কম্পেয়ার করা বোকামো, আমরা কোনোদিন সেই ইয়েতে যাইনি। ওয়ানডেতে বিরাট কোহলি কখনোই ওর পিক থেকে সেভাবে নেমে আসেনি, মাঝে কদিন সেঞ্চুরি হয়নি, খালি এইটুকু গেছিল একটা ফেজ, সেটাও অনেক দিন আগে ওভারকাম করে গেছে। সো ওয়ানডেতে বিরাট কোহলি ইজ অ্যান এন্টায়ারলি ডিফারেন্ট বিস্ট, কোনো তুলনাই হয় না এটার, এবং সেই জিনিসই আমরা দেখতে পাচ্ছি। এবং এখনো লোকটা এত ফিট আছে, ওর যে দৌড়ানো যে জিনিসগুলো ওর অ্যাকচুয়ালি বেনিফিট করতে পারছে ও ওয়ানডেতে, যেটা টেস্টে অতটা হয় না। শুভমান গিল দেখছি এক দুবার মালটার পায়ে টান পড়ে যাচ্ছে ভাই ওর সাথে দৌড়তে, মানে তুই জাস্ট ভাব। অ্যান্ড ওই একটা জায়গায় আছে সেঞ্চুরি একটু আগে ম্যাচ শেষ হওয়ার আগে জাস্ট টাচ করলো আর দৌড়ে দিল, লাস্ট বলটায় সিঙ্গেল নিল, হার্ষা ভোগলে বলে উঠলো হি হ্যাজ টু হারি। I mean, come on, it's Virat Kohli. মানে he will always hurry. আরে ওখানে একবার শুভমান গিল ডাবল নিল না, শ্রেয়াস আয়ার ডাবল নিল না, বিরাট কোহলি বলছে কি এগুলো কি হচ্ছে, মানে টাইট সিঙ্গেল টাইট জিতে যাচ্ছে আরামসে ম্যাচটা, কেন রিস্ক নেব? সেখানেও বলছে ইভেন যখন বিরাট কোহলি সেঞ্চুরির জন্য 12 রান চাই আর ম্যাচ ইন্ডিয়ার দরকার 14 রান, তখন একটা ওয়াইড হয়ে বলটা বাউন্ডারি লাইনে ঠেসে গেছে, সেখানে বিরাট কোহলিকে অক্ষর প্যাটেল একটা সিঙ্গেল নিয়ে ছেড়ে দিল। বিরাট কোহলি তুমি ব্যাট করে 12 রান বাকি, 12টা তোমারও রান বাকি, 12টা টিমেরও রান বাকি, তুমি মারো পুরোটা। বিরাট কোহলি বলছে কেন এত দূর বলটা গেছে, আমি ডাবল নিতে পারতাম, দরকার ট্রিপল নিতে পারতাম, সেখানে হাঁকারের চোখে ভাই ইউর লাইক 36-37, মানে সেখানে অতদিন সেঞ্চুরি, হ্যাঁ সেঞ্চুরি হয়নি এতদিন, সেঞ্চুরি কর, ফ্যানরা একটু তো কিছু পাক। এগুলো কি এখনো 50টা বল বাকি আছে, তুই এরকম মানে যাতা মানে শরীর আছে বলে ফিরে চলে ফ্লেক্স করতে হবে। শ্রেয়াস আইয়ার আউট হওয়ার পর যখন হার্দিক পান্ডা ড্রেসিং রুম থেকে হেঁটে এলো, কোহলি ওখানেই মনে মনে নিজে কনভিন্স করে নিয়েছিল চলো আজকে তো গেয়া। এক্স্যাক্টলি যেখানে হার্দিক পান্ডা শুরু করেছিল, আমি প্রিটি শিওর সত্যি কথা যে ওই যে আশরাফের 4টা বল গেছে, 4টা বল যদি হার্দিক খেলে নিত, বিরাট কোহলি মানে আবার এই কি বলে 10 রান 12 রান পিছনে থেকে যাবে। সমস্যা আমি বুঝতে পারি না, টিমমেটদের কি সমস্যা ভাই? ভাই কেএল রাহুল তো দুঃস্বপ্ন দেখতে শুরু করে দিয়েছে রীতিমতো, মালটা ঘামছিল বোধহয়। মানে সেই ফ্যানগুলো এসে বলতো ইয়ে করিনা কাপুরের মতন তুমকো ড্যাডি সে क्या दुश्मनी है, সিরিয়াসলি হার্দিক পান্ডা বুঝতে পারেন এই জিনিসটা কি, মানে ওকে কি নিচে দিয়ে ব্যাট করে ভাই আমি সেঞ্চুরি করতে পারছি না, তোরা কেন সেঞ্চুরি করবি নাকি? বাট যাই হোক, জোকস অ্যাপার্ট, এবার আমাদের ভবিষ্যতের দিকে একটু তাকানো উচিত। আমাদের প্লেয়ারদের এখন একটা খুব ওয়েল ডিজার্ভিং 7 দিনের একটা গ্যাপ আছে, যেটা আশা করবো ওরা ভালোভাবে ইউজ করবে এবং দুবাইয়ে শপিং টপিং করে বেড়াবে না, ঠিক আছে? এই 7 দিনের গ্যাপটা এরকম একটা বড় টুর্নামেন্টে মেক অর ব্রেক হতে পারে। হয় এরকম হতে পারে প্লেয়াররা একটা আইডল ভাব চলে এলো অ্যান্ড জাস্ট ক্যাচ করে জিনিসটা কাটিয়ে দিল, তারপরের ম্যাচে এসে নেমে আবার ওই 5 রানে 3 উইকেট এরকম হয়ে গেল। অথবা এমন হতে পারে যে পুরোপুরি কমপ্লিটলি রিফ্রেশিং একটা অ্যাটিটিউড নিয়ে নামলো, পুরো ওয়েল রেস্টেড, 2-4টে আমাদের বেঞ্চ স্ট্রেংথটাকে একটু চেক করা হলো। মাইন্ড ইউ অক্ষর প্যাটেল কিন্তু 2টো ম্যাচের একটাতেও এখনো নিজেকে ব্যাট হাতে প্রুভ করতে পারেনি সেইভাবে। আজকে নট আউট ছিল বাট মানে সময় পাইনি, সেই বলছি, খারাপ কিছু বলছি না, কিন্তু জিনিসটা এটা বুঝতে হবে অক্ষর প্যাটেলকে এরা কিন্তু মানে 5-এ ব্যাট করাচ্ছে ধারাবাহিকভাবে, যেটা আমরা অ্যাকচুয়ালি এগেনস্টে ছিলাম, আমাদের পডকাস্টে বলেছিলাম। তো সেদিক দিয়ে কেএল রাহুল নিজেকে করে দিয়েছে, কিন্তু অক্ষর প্যাটেলকে একটা চান্স দেওয়া উচিত। এবং আমি বলবো যে শামির ফিটনেসের কথা মাথায় রেখে এবং আমাদের পেস বোলারদের যে অভাব আছে সেটা মাথায় রেখে শামিকে ডেফিনেটলি একটা রেস্ট দিয়ে আর্শদীপকে একদিন ট্রাই করা যেতে পারে। একটা অবশ্যই শুরুতে এবং ডেতে আমরা একটা ভ্যারাইটি পাবো আপাতত, এবং শামিও নিজের ডিজার্ভিং একটা রেস্ট পাবে। কনসার্নিং কিছু অ্যাজ সাচ আমি দেখছি না, বাট দেন অ্যাগেন রোহিত শর্মার একটা জিনিস যে ও চেঞ্জ করবে না প্রবাবলি,
ডিফিকাল্ট ব্যাপার ও কি করবে ইয়ে করা, বাট কোহলির এই সেঞ্চুরিটা ইন্ডিয়ার ক্ষেত্রে একটা বিরাট বড় মানে আনন্দের একটা বিষয়, একটা রিলিফের বিষয়, এটাই বলবেন। অ্যাজ ফর পাকিস্তান, ও মাই গড, এরা যদি না সেই তোর, আচ্ছা এরা তো অফিসিয়ালি আউট নাকি, না খাতায় কলমে কিছু বাকি আছে? যদি ওই আর কি, যদি না না, মতো। যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় অ্যান্ড পাকিস্তান ভার্সেস বাংলাদেশ ম্যাচ আছে না, পাকিস্তান তো বাংলাদেশকে হারিয়ে দেবে, তো বাংলাদেশের উপর ডিপেন্ড করছে পাকিস্তান। নবজোত সিং সিধু বলে গেছিল अगर मेरी चाची की मुझे हुई तो मैं उसे चाचा नहीं बुलाऊंगा, তো সেইরকম করে পাকিস্তান অনেক কিছু করতে পারে, বাট দে হ্যাভ আ লট টু ডিসকাস ম্যান। একদম ওদের টিমের যা শোচনীয় অবস্থা, ওদের খুব একটা হার্ড লুক দিতে হবে নিজেদের, এবং ভাবতে হবে যে এই মানে বাবর আজম, বিশেষ করে টপ রিজওয়ান অর্ডারটা, এদের নিয়ে কি করবে। বিশেষ করে টপ অর্ডারে যখন ফাকার জামান ছিল, ফাকার জামান ফ্রি মানে একটা ফ্লোটিং স্টার্ট দিত, বাট সেখানে যখন ইমামুল ঢাকা দিয়ে দিত ওদের ইয়েগুলো, ফ্লস গুলোকে ঢাকা দিয়ে দিত, একদিক থেকে অন্তত মেরে যেত, বাকিরা যাতে সেটেল হতে পারতো, ফ্লস গুলো যেখানে রিজওয়ান, বাবর আজম, শর্ট সাইকেল, এদের স্ট্রাইক রেট গুলো ঢাকা দিয়ে দিত। বাট ইমামুল যখন চলে এসেছে, এরা তো এই হাইলাইট করে একই জিনিস হাইলাইট করে, যে কন্ট্রাস্টিং হয় না, যে একদিকে কন্ট্রাস্ট মানে কন্ট্রাস্টিং ব্যাপার, যে একদম ফ্ল্যাট একটা জিনিস দেখিয়ে দেবো প্রথম টপ 4 কে, তো এই জিনিসটাকে একটা ফিগার আউট করতে হবে, যে অন্তত সেখানে মার্কেটে কিছু মানে একজনকে অন্তত মার্কেটে অ্যাপ্রোচে নামতে হবে, সেটা বাবর আজম তো অবশ্যই নয়, ইমামুলকে নামতে হবে, ওইটা একটা ব্যাপার। যাই হোক, আজকে আর একটা পয়েন্ট নিয়ে, যেটা নিয়ে আমাদের ডিসকাস করবো না, বাট খুব দেখে ভালো লাগলো যে প্রচুর প্লেয়ার এসেছিল, যেমন MS ধোনি গেছিল খেলা দেখতে, আমরা তিলক বর্মা, অভিষেক শর্মাকে দেখেছি। তুই গ্যালারির দিকে তাকিয়ে বসেছিলি, সত্যি কথা বল। গ্যালারির দিকে ক্যামেরাম্যানরা ভালো ভালো ভিজুয়ালস দিচ্ছিল, আমরা আজ কোনো ছবি অ্যাড করছি না পডকাস্টে, নইলে দিয়ে দিতাম। শুভ বসে বসে আমাকে শুধু ছবিগুলো দেখিয়ে যাচ্ছে ভাই। যাই হোক, তো আর একজন যে গেছিল সে হচ্ছে জসপ্রীত বুমরা, দ্য গোট। তো জসপ্রীত বুমরাকে দেখে এত ইমোশনাল লাগছে আমাদের সবার, যে ভাই লাস্ট দুটো যে পাকিস্তান এগেইনস্টে আমরা ওডিআই ম্যাচ খেলেছি, ওডিআই ম্যাচ বলে ভুল হবে কি, লাস্ট দুটো ম্যাচ হয়তো যেগুলো খেলেছি, দুটোতে ম্যান অফ দ্য ম্যাচ জসপ্রীত বুমরা। সে আজকে খুব মানে আনফরচুনেট ব্যাপার যে মাঠের বাইরে বসে খেলা দেখতে হচ্ছে। জসপ্রীত বুমরাকে নিয়ে আমাদের অলরেডি একটা পডকাস্ট শুট হয়ে গেছে আমাদের, আমরা জলদি আসবে, এই উইকেই আমরা ছেড়ে দেবো, সেটা আপনারা এনজয় করবেন। তো জসপ্রীত বুমরাকে দেখে একটাই কথা বলবো, যখন স্বামী চোট পেয়ে উঠে গেল, আমি পুরো সেই রাজপাল যাদবের অবস্থা ভাই, আমার যে মালিক ইতনা দূর जब आगे है तो 2 बार डाल के जाइए ना, সিরিয়াসলি তো এই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো মোটামুটি আজকে আমাদের এতটাই ছিল, আমরা একটা কুইক রিয়াকশন টাইপের দেওয়ার চেষ্টা করলাম, আমরা এরকম আরো ভবিষ্যতে করব। আপনারা যদি আমাদের আরো ভালোবাসা দেখান, আমাদের লাইক করেন, কমেন্ট করেন, বন্ধুদের সাথে শেয়ার করেন, তাহলে আমরা এরকম আরো নিয়ে আসবো। আমরা চাইছি চ্যাম্পিয়ন্স ট্রফিটা কভার করতে, বাট উই হ্যাভ আ লট ইন আওয়ার প্লেট রাইট নাও। তো আপনারা আমাদের কমেন্টসে জানান যে এরকম আরো দেখতে চান কিনা। আজকের ম্যাচের বেস্ট মোমেন্ট আপনাদের কোনটা লাগলো? বিরাট কোহলি আর কত রেকর্ড ভাঙতে চলেছে? 14K অলরেডি হয়ে গেছে ওডিআই, এখানে আর কি কি রেকর্ড ভাঙবে আপনারা কমেন্টসে জানান, এবং সাবস্ক্রাইব করুন ফাইনালি বাঙালিতে। দেখতে থাকুন আমাদের এইভাবেই। আমি ছিলাম সৌরভ, আমার সাথে ছিল শান্তনু। আজকের মতো গুড বাই।